গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছু হতে পারে না। কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। আমার 1.5 বছরের দুধের বাচ্চাটা ক্ষুধায় কান্না করছে, কিন্তু আমার সেদিকে কোনো নজর নাই। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি হাফসা বেগম চিল্লাচ্ছেন, এইবার যদি তোমার বউ আমারে নাতি দিবার না পারে, তয় আমি তোমারে আবারও বিয়া করামো। কি অলক্ষী বউ আনলাম গো, আমার বংশের বাতি জ্বালানোর লইগা একটা নাতি দিবার পারে না। হানির আব্বু তাকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা ছেলে হয় না, এতে হানির আম্মুর কোনো দোষ নেই। তোমাকে কতবার বলবো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুমি আর কথা কইব না বাবা, আমার চুলে বাতাসে পাকে নাই, আমি এইসব জানি। আরে পাশের বাড়ির রইসের যেদিন বিয়ে হয়েছে, হেরসেরা আইয়া পড়লো, আর তোমার বউ এতদিনে একটা জন্ম দিতে পারতাছে না। আম্মা তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে ননদ মৌমি বলে উঠলো, শুধু মাকে বুঝলে হবে ভাইয়া, তুমিও একটু বোঝার চেষ্টা করো। আম্মা তো হাসা কথা কইতেছি, তুই তো শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস। ভাইয়া প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়া নাই, কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কেমনি? তোদের যা খুশি কর, আমার তো বাড়িতে থাকতেই মন চায় না। শুক্রবারের দিন একটু বাসায় আরাম করব, তা না সারাদিন ছেলে ছেলে করে মাথায় পোকা নাড়িয়ে দিচ্ছিস সবাই, বলে আমার স্বামী বের হয়ে যায়। তখনই শাশুড়ি মা আবার শুরু করলেন, দেখেছিস মৌ, জানি না তোর বাপে কি দেখে আমার হামিমরে এই বউ বিয়া করাইলো। আমার ছেলেটার ঘরে একটুও শান্তি পায় না, নিজে তো মইরা গেছে, আমারে থুইয়া গেছে এইসব দেহার লাইগা। যা তা বলছে মা, বাবা তো সাদা চামড়া দেখে ছেলেকে বিয়ে করিয়েছিল, না দেখলো গুণ না দেখলো শিক্ষা, খালি এইরা বিয়ের অত বছর ওইসে অহনে ভালো কইরা দুইটা রাঁধতে পর্যন্ত পারে না। আর তার বাম্মা তো বিয়া দিয়া আজরাই হয়েছে, 2 টাকার জিনিসও লগে দেয় নেই। কটূক্তি করে মৌ বলে, আহা মা, এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই, তার মুখে তো এখন আবার খই ফুটে। একটু গলা উঁচু করে আমার শাশুড়ি বলল, কি যৌতুক হর বহিত আউনের সময় সব মাইয়ারও ঘর সাজানি জিনিসপত্র আনি, এইটা যৌতুক কেমনে হয়? তোমার যে কথা মা, ঘর সাজাবো জিনিস আনবো, আরে এত বছরে ভাইয়ের বিয়ে হইলো, একটা ভালো কাপড় দিছে ভাবির বাড়ি থেকে, 2 ঈদে তো কাপড় দেয়, মনে হয় ফুটপাত থেকে কিনে আনছে। মনে হয় বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা মনে থাকবো না, 1 ধুইয়া দিতে রং উল্টাই গেছে। খালি ওই শাড়ি যা কাপড় দিছে সব 2 নম্বরই। আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই বিয়ের সময় তোর ভাইয়ের যে স্বর্ণের চেন দিছিল সেইটাও ইমিটেশন। যা তা বলছে, এক্কেবারে স্যাকরার কাছে নিয়ে গিয়ে পরীক্ষা নিও, যে ঠকবার শ্বশুরবাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না, আর দাঁড়াতে পারলাম না, দিনরাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়? এরা কি ভাবে আমি মানুষ নেই? কথাটা ভেবে রুবি নামের 25 বছরের নারী নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট্ট মেয়েটা কান্না করে চলছে। রুবির ভীষণ রাগ হলো, এই মেয়েটাকে একটা থাপ্পড় দিল। বাচ্চাটা কিছু বুঝতে না পেরে আরও জোরে কান্না করে দিল। রুবি বুঝতে পারলো সে কি ভুল করেছে, তারপর মেয়েটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো। একটু পর মেয়েকে শান্ত করে খাইয়ে ঘুমিয়ে পাড়াতে পাড়াতে বলতে লাগলো, আম্মু অনেক খারাপ, তোমায় মেরেছে, কিন্তু কি করব বলো, মাথায় রক্ত উঠে গেছিল। আচ্ছা বলতো, তোমার দাদার বাড়ির সবাই আমার সাথে এমন করে কেন? এমন তো না ওনারা তোমার নানা বাড়ি থেকে বেশি বড় লোক, আমরা সবাই মধ্যবিত্ত। রুবির কথা ছেদ পড়ে দরজায় কড়া নাড়ার শব্দে। বাইরে থেকে আওয়াজ আসে, আম্মু আম্মু। রুবি বোঝে তার বড় মেয়ে উম্মে হানি ডাকছে, তাই ছোট মেয়েকে হামড়াকে বিছানায় রেখে দরজা খুলে দেয়। 4টা বছরে একটা পুতুল ঘরে প্রবেশ করে। গোলাপি ফ্রক সামনে, বব কাটা চুলে হানির নিষ্পাপ চেহারা আরো সুন্দর করে তুলছে। আম্মু ক্ষুধা বলে হানি কাঁদতে থাকে। রুবির মনে পড়ে সেই কোন সকালে সে হানিকে খাইয়েছে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল, এত ঝামেলার মধ্যে মেয়েকে খাওয়াতে ভুলেই গেছে রুবি। হানি বোনের পাশে বসে, আম্মু খাবার আনছো? হানি লক্ষ্মী মেয়ের মতো বিছানায় উঠে হামরার পাশে বসে পিঠে হাত বুলাতে লাগলো। রুবি গেল খাবার আনতে। রুবি খাবার বাড়ছিল, তখন তার শাশুড়ি হাফসা বেগম বলে, বৌমা তুই এখানে, ভালো হয়েছে। এক কথা হুনো, কাল সকালে এক জায়গায় যাওয়ান লাগবো, তৈয়ার হইয়া থাকো। জি মা, কোথায় যেতে হবে? হামিমের ফুপু ফোন করছিল, একটা কবিরাজের কথা কইল, তাই তাবিজ নাকি মেলা কামের, যারা গেছে সমেত কাম হয়েছে, তুমি গেলে এইবার নাতি এবো। মা এসব কথা করে কোনো লাভ নেই। মুখ বাঁকিয়ে হাফসা বেগম বললেন, লাভ না ক্ষতি তোমারে ভাবতে কইছে কেডা, যা কইছি তা করো, আমার নাতি লাগবো। রুবি শাশুড়িকে বোঝার চেষ্টা করে, মা এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নাই। হাফসা বেগম দাঁত মুখ খিচিয়ে বলে, আরে আইসে আমারে সংস্কার শিখানোর লোক,
বলি, তোমার চেয়ে বহুত শিক্ষিত মাইয়া দেখেছি জীবনে। তুমি তো মাত্র ইন্টার পাস। এত কথা কইও না তো। ডাক্তার পরীক্ষায় কইছে আগে 2বার সিজার হয়েছে, তাই এবারে পরে তোমার আর বাচ্চা নাও আইতে পারে। আমি চাই তুমি এই বাড়িতে থাকো। আমার নাতনিগুলো সৎ মায়ের কাছে বড় হোক, এইটা আমি চাই না। তাই যা কই তা হুনো। বলে হাফসা বেগম ঘটঘট করে সেখান থেকে চলে যায়। রুবি দীর্ঘশ্বাস ফেলে খাবার নিয়ে ঘরে গেল। হানি মেঝেতে বসে নিজ হাতে খাচ্ছে, কারণ রুবি নিজের ছোট মেয়ে থেকে সব রকম কাজ শিখিয়ে বড় করতে চায়। রুবি ঘরে বসে তার শাশুড়ির কথাগুলো ভাবছিল আর মনে মনে বলছিল, আমি পড়বো কি করে? অনার্স ভর্তির পরেই তো বিয়ে হয়ে গেছে। নিজের ঘরে তো আমি বলতে গেলে রাজকুমারীর মতো ছিলাম। বাবা মা ভাই কেউ আমাকে কোনো কাজ করতে দিত না। যে আমি কোনোদিন ঘরে এক গ্লাস পানি গড়ায় খাইনি, সে আমি এ বাড়িতে এসে রোজ 5 জনের রান্না করছি। একা হাতে পুরো ঘরের সব কাজ করছি। যখন ননাস, স্বামীর বড় বোন, পুরো পরিবারের সাথে 2 দিন পর পর বেড়াতে আসে, তাদের হাসি মুখে আপ্যায়ন করেছি। হানির আব্বু আমাকে পড়ালেখা করতে কখনো বারণ করেনি, আবার উৎসাহ দেয়নি। কিছু স্বপ্ন প্রিয়জনের অবহেলায় মরে যায়। আমার লেখাপড়ার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম প্রথম ঘর সামলাতে তাও পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন হানি পেটে এলো, সংসার সব কাজ করে আর ইচ্ছে করেনি। তারপর রুবি আর কিছু ভাবার আগে মেয়ে ডাকে, আম্মু, টেট। রুবি একটা মলিন হাসি দেয়, দেখে হামরা ঘুমিয়ে গেছে। যাও, বাসন রেখে হাত ধুয়ে এসো, হামরার সাথে ঘুমাও, কোনো দুষ্টুমি করো না, আচ্ছা? বলে হানি হাত ধুতে চলে গেল। রুবি রান্নাঘরে গেল নিজের কাজ করতে। রান্নাঘরে বেসিনে এক গাদা এঁটো থালা বাসন আর হাঁড়ি পড়ে আছে। রুবির মনে পড়ল বাবার বাড়িতে সে কখনো খেয়ে বাসন ধুয়ে রাখেনি। সব একা হাতে তার মা করছে, আজ তাকে একা হাতে সব কাজ করতে হচ্ছে। একবার রুবি ছুটা বুয়ার কথা ভেবেছিল, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, কারণ রুবির শ্বশুরবাড়ি হলো টাউনের এলাকায়। এই এলাকায় গ্রামের ছোঁয়া কাটিয়ে ধীরে ধীরে শহরে পরিণত হয়েছে। পুরোনো আধাপাকা বাড়ি ভেঙে অনেক নতুন বাড়ি উঠেছে। রুবির শ্বশুরের বাড়ি অবশ্য আগে থেকে ফ্ল্যাট বাসা। তার শ্বশুর আর তার চাচা শ্বশুর মিলে করেছিল। 4তলা বাড়িতে 2টা ফ্ল্যাটে হামিমদের। একটা ভাড়া দেওয়া হয়েছে অনেক বছর ধরে। রুবি বাসন মাজতে কষ্ট হচ্ছিল, তার খুব কাহিল লাগছিল। এবার গর্ভাবস্থায় প্রথম দিক থেকে তার শরীর খুব দুর্বল লাগছিল। কাজ শেষ করে শাশুড়ির কাছে গেল। হাফসা বেগম আর মৌ সোফায় বসে জি বাংলা সিরিয়াল দেখছিল। মা, একটা কথা ছিল। সিরিয়াল দেখায় ব্যাঘাত ঘটায় তারা দুজনে বিরক্ত হলো। কও, কি কইবা? একটু আমতামতা করে রুবি বলল, মা, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আজ ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখবো। রাফিনের ভাড়াটিয়ার মা বলেছিল একটা ছুটা বুয়া পাওয়া গেছে, আপনি বলেন। তখনই কলিং বেল বেজে উঠল। রুবি জানে এই বেল বাজলে, হাজার বাজলেও তাকে খুলতে হবে। তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে গেল। হামিম এসেছে। সে নিজের ঘরে যাচ্ছিল, তখনই হাফসা বেগম করলো, যাও কই, হুই না যাও, তোমার বউ কি কয়? দাঁড়িয়ে পড়ে হামিম। কি বলে? পাশ থেকে মৌমি মুখ বাঁকিয়ে বলে, তোর বউয়ের নাকি কাজের লোক লাগবে, তার নাকি দুর্বল লাগে। কিছু বুঝতে না পারে হামিম বলে, মানে? সেটা তুই তোর বউকে জিজ্ঞাসা কর। কি হয়েছে হানির আম্মু? তেমন কিছু না, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটা ছুটা বুয়ার সন্ধান পেয়েছিলাম। মাত্র 1200 টাকা নেবে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া করবে। তোমরা রাজি? একটু চুপ থেকে হামিম চেঁচিয়ে ওঠে, তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দিব আর টাকা পড়বে? দুটো মেয়ে পয়দা করে বসে আছো, আর একটা মেয়ে হলে কি হবে আমি সে চিন্তায় বাঁচি না। আর তুমি আছো কিভাবে আরামায়েশ করবা সে নিয়ে। বলি, আমি কি জমিদার নাকি? ছোট্ট একটা চাকরি করি, সেই টাকায় কিভাবে সংসার চালাই শুধু আমি জানি। তুমি তো মেয়ে পয়দা করেই খালাস। মেয়েগুলোর ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? রুবি স্তব্ধ হয়ে ভাবে, হামিম কি সবার মতো পুত্র না হওয়ার জন্য আমাকেই দায়ী করছে? সারাদিন এমন কি কাজ করো তুমি? তোমার কাজ মানে তো দুবেলা রান্না আর ঘর গোছানো, তার মধ্যেও কাজের লোক রাখবে? একরকম চেঁচিয়ে কথাগুলো বললে হামিম। হামিমের কথায় তাল দেয় হাফসা। আরে, তোমার বউয়ের নাকি ঘর মোছা কাপড় ধোয়ার লাগিয়া কাজের লোক রাখে? মৌমির কাপড় তো সে নিজেই ধোয়। আমার কোমরে ব্যথা লাগিয়া বছরখানেক তোমার বউ আমার একটা কাপড় ধোয়, আর বাকি সব তো তোমাদের। এর জন্য কাজের লোক লাগবো তার? হামিম তার মায়ের মনোভাব বুঝতে পেরে একটু নরম সুরে আবারও বলে, আমার মা সারা জীবন একা সংসার সামলাচ্ছে, কোনো কাজের লোক ছাড়ায়। এমন তো না তুমি চাকরি করো যে অফিসে যাবে, তাই কাজ সহজের জন্য কাজের লোক লাগবে। এখন যা কাজ আস্তে ধীরে করো। 7-8 মাস হলে যদি দেখি পারছো না, তখন ভেবে দেখবো। হামিম ঘরে চলে যায়। ঠিকমতো ছেলের কান ভারী করতে না পারায় একটু মন খারাপ হয় হাফসা বেগমের। রাতে খাবার টেবিলে বৌমার সহাল থাইয়া তৈরে থেকো, আমার যে ডাহুন না লাগে। আর হামিম, আমারে কিছু টেকা দিও। কোথায় যাবে তোমরা? হামিম জিজ্ঞাসা করে। হ্যাঁ, তোমার ফুপু একটা কবিরাজের সন্ধান দিয়েছে, দেখি গিয়ে যদি কাম হয় নাতি দেইকা মরতে পারি। রুবি এবার রুবি বোঝাতে চেষ্টা করে, মা, এসব করে সত্যি কোনো লাভ নেই, আপনি কেন বুঝতে পারছেন না?
হামিম যেন একটু বিরক্ত হলো। সে ভাবলো যদি এসব করে একটা ছেলে আসে তবে ক্ষতি কি। হানির আম্মু এত তর্কের কি আছে? আম্মু যখন বলছে একবার যেতে কি সমস্যা? টাকা তো আমি দিচ্ছি। এমন ভাব করছে যেন তোমার কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে যাচ্ছ। রুবি আর কিছু বলল না। পরদিন সকাল 6টায় সেই কবিরাজের বাড়ি গেল। সেখান থেকে 11টার দিকে ফিরে এলো। এসে রুবি বমি করতে লাগলো। তারপর গোসল করে বের হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। শনিবার অফিস বন্ধ থাকায় বাচ্চাদের হামিমে সামলেছিল। রুবিকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কোনো সমস্যা? কি হলো সেখানে? রুবি ক্লান্ত চোখে বলল, এত নোংরা জায়গা কি বলবো। চারিদিকে পায়খানা আর প্রস্রাবের বাজে গন্ধ। একটা পাগলকে সবাই কবিরাজ বানিয়ে রেখেছে। বাবা বাবা বলে ডাকছে। মা আমাকে লোকটার কাছে নিয়ে গেল। আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে বলল। লোকটা তার ময়লা হাতে আমার মাথা আর গালে ধরলো। ভাবতে গা গুলিয়ে উঠছে। বুঝতে পেরেছি। আচ্ছা বিশ্রাম করো। রবি কখন ঘুমিয়ে গেল সে বুঝতে পারলো না। ফোনের রিংটনে ঘুম ভাঙে। দেখে তার মায়ের ফোন। হ্যালো আম্মু, তুই আজ বিকেলে একবার আয় তো। কেন? এলেই সব বলছি। আমি আর এসব নিতে পারছি না। আমি তো শাশুড়ির সাথে কথা বলে নিয়েছি, তুই আয়। আচ্ছা। হামিদ ঘরে এসে বলে, মা ফোন করেছিল, তোমাকে যেতে বলছে। তুমি যাবে? হ্যাঁ, না হলে রাতে আবার আসবে কিভাবে? রুবির বাবার বাড়ি খুব বেশি দূরে নয়। সিএনজি নিয়ে যেতে 40 মিনিট লাগে। তারা বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে রুবি বুঝতে পারলো সেখানে খুব থমথমে পরিবেশ বিরাজমান। ভয়ে জড়সড় হয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে রুবির ভাবি লীনা। রুবি হামিম আর বাচ্চাদের নিজের ঘরে বসিয়ে বাইরে বসার ঘরে যায়। কি হয়েছে এত জরুরি তরফ? রুবির মা নাহিদা মরা কান্না শুরু করে দিল। দেখ রুবি, আমার কি সর্বনাশ হলো। তোর ভাই নিজের পছন্দে বিয়ে করে আজ আমার না খেয়ে মরার অবস্থা। এই মেয়ে আমার সাথে যা নয় তাই ব্যবহার করে। আমি কিছু বলি না। তাই আমি ঠিক করছি, হয় সে বাড়িতে থাকবে, নয় আমি। আম্মু, কি হয়েছে বলবে তো? ভাবি আবার কি করছে? কি করছে? তোর ভাবি নাকি চাকরি পেয়েছে, এখন চাকরি করতে চায়। তুই আমাকে বল, সে চাকরি করলে আমার ঘরের কাজ কে করবে? নিজের মাকে আজ অনেক অচেনা লাগছে রুবির। সে একবার নিজের ভাবির দিকে তাকালো, একবার নিজের ভাইয়ের দিকে। ভাইয়া তুমি কি বলো? আমি আর কি বলবো? আম্মু যা বলে তাই। দেখ, এ বাড়িতে থাকলে হলে লিনাকে আম্মুর কথা শুনে থাকতে হবে। রুবি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর লিনার কাছে গিয়ে ওর হাত ধরে বলল, ভাবি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। লিনাকে কিছু বুঝতে না পারে চোখ তুলে তাকালো। রুবি দেখে নীলার চোখ দুটো অসম্ভব ফুলে গেছে। তুমি কার জন্য কাঁদছো? এরা কেউ তোমার দুঃখ বুঝবে না। এ দুনিয়া অনেক স্বার্থপর। আজ তুমি যদি এদের জন্য থেমে থাকো, এরাই তোমাকে একদিন পায়ের নিচে পিষে দিবে। রুবির মা নাহিদা ধমকে উঠল, এসব কি কথা রুবি? তোকে আনা হয়েছে ওকে বুঝাতেই। তাই তো করছি আম্মু। আমি ভাবিকে চোখের আঙ্গুল দিয়ে সত্যিটা বুঝিয়ে দিচ্ছি। রুবি, এত অবাক কেন হচ্ছে আম্মু? আমি সত্যি বলছি। ভাইয়া কি যেন বলেছিলে? আম্মু যা বলবে তাই হবে? তাহলে তখন আরেকটা বিয়েটাও নিজের আম্মুর পছন্দ করতে। তোমাদের ছেলেদের সমস্যা কি জানো? নিজের মা আর বোন ছাড়া অন্য কারো কষ্ট চোখে পড়ে না। একটা মেয়েকে সুখের স্বপ্ন দেখে বিয়ে করিয়ে নিয়ে এসেছো। এখন তার সব স্বপ্ন তুমি নিজে হাতে ভেঙে দিচ্ছ। ছি, লজ্জা বলে কিছু আছে তোমার? রুবি, তুই একটু বেশি বলছিস না? না ভাইয়া, আমি অনেক কম বলছি। বিয়ের আগের থেকেই তো তুমি জানতে ভাবি লেখাপড়া জানা মেয়ে। সে একদিন চাকরি করবে। কি হলো, জানতে না? ভাবি বলেনি তোমাকে নিজের স্বপ্নের কথা? হ্যাঁ, কিন্তু বিয়ের আগে দেওয়া সব কথা কি আর রাখা সম্ভব? বিয়ের আগে জীবনটা আলাদা থাকে। আর ও চাকরিটা কি দরকার? আমি তো কম কামাই করি না। তাহলে আজ বাদে কাল বাচ্চা হলে তাদের কে দেখবে? ভালো বলছো। বিয়ে করার সময় শিক্ষিত মেয়েকে প্রয়োজন কেন? তোমার বাচ্চাকে পড়ানোর জন্য, নাকি সবাইকে বলার জন্য যে আমি রোজ আমার উচ্চশিক্ষিত বউকে দিয়ে ঘরের কাজ করাই? নাহিদা খেকিয়ে ওঠে। তুই কি বলতে চাস ঘরের কাজ করা খারাপ? কখনোই না। আমি বলছি ঘরের কাজ করাটাকে তোমরা যেভাবে মূল্যায়ন করো সেটা খারাপ। আচ্ছা, একবেলা রান্না করে 3 বেলা খেলে কি পেট খারাপ করে তোমাদের? তবুও কেন একজন কাকে 3 বেলায় রান্না করতে হয়? আমি তো তোদের জন্য সারা জীবন করেছি এসব। তখন তো তোর মায়া লাগেনি। আজ পরের বাড়ির একটা মেয়ের জন্য মায়ের বিরুদ্ধে কথা বলছিস? মা তুমি ভুল বুঝছো। আমি তোমার বিরুদ্ধে না, তোমার হয়ে কথা বলছি। মা, তোমরা শাশুড়ি কেন বুঝতে চাও না? একটা মেয়ে নতুন সংসারে অনেক আশা নিয়ে আসে। তোমার দরকার নেই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসার। শুধু তাকে একটা মানুষ মনে করো। কিন্তু তোমরা তো ছেলের বউকে ঘরের কাজ করা আর ছেলের জন্ম দেওয়ার মন্ত্র মনে করো। রুবির ভাই এসে বলে, রুবি, নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে না? কিন্তু আমি বলছি। আচ্ছা ভাইয়া, তুমি বলো আমি ভুল কি বলছি? তুমি বলো। তোমার বিয়ের আগে সব কাজ আম্মুই করতো, তাহলে ভাবি আসার পর সব কেন ভাবিকেই করতে হবে? দুজনে ভাগ করে তো কাজগুলো করা যায়। তোমাদের বিয়ের 1 মাসের মধ্যে বাবা মারা গেল, কিন্তু দোষ কার হলো? ভাবির। সবাই বলল নতুন বউ অলক্ষী। কই, তোমাকে কেউ দোষ দিল না। বিয়েটা তো তুমিই করছিলে। আসলে ভাইয়া কি বলো তো, কিছু জায়গায় আমরা ভুলে যাই যে এগুলো আল্লাহর প্রদত্ত। এতে ছেলে বা মেয়ের কারোই দোষ
কোনো হাত থাকে না। ভাইয়া আমার কথা বুঝতে চেষ্টা করো। তুমি তোমার মাকে ভালোবাসো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নিজের স্ত্রীকে অবহেলা কেন করছো? তারও তো তোমার উপর হক আছে। হামিম দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। নাহিদা জোরালো গলায় বলে উঠল, তুই যা খুশি বল আর যাই হয়ে যাক, আমি চাই না নীলা চাকরি করুক। সে যদি চাকরি করে তবে বাড়িতে থাকতে পারবে না। পাঠিয়ে দাও ভাবিকে ফেরত। আর তাকে ফেরত পাঠিয়ে নিজে অপেক্ষা করো, কারণ তোমার মেয়ে হয়তো কিছুদিনের মধ্যে ফেরত আসবে। মানে কি বলছিস এসব? তুই কেন ফেরত আসবি? ভয় পাচ্ছ কেন আম্মু? জানো তুমি ওই বাড়িতে আমার সাথে কী কী হয়? বিয়ের প্রথম দিন থেকে সবাই আমাকে কথা শোনায়, মনে আছে? বিয়ের সময় আমার শাশুড়ি একটা শাড়ি দিয়েছিলে, সেটার রং জ্বলে যায়। পরে তার বদলে পরের দিনে আরও 3টে শাড়ি পাঠিয়েছিলে। হ্যাঁ, সেটা নিয়ে এখনও আমাকে সবাই কথা শোনায়। তুমি তো জানো বিয়ের আগে আমি কিভাবে ছিলাম, ঘরের কোনোই কাজ করতাম না। আর এখন তুমি ভাবিকে দিয়ে যেমন কাজ করাও, তার দ্বিগুণ কাজ তোমার মেয়েকে ওই বাড়িতে একা করতে হয়। একটু ভুল হলেও অশিক্ষিত কোনো গুণ নেই, এমন হাজার কথা শুনতে হয়। হাইলাইট শুনবে? কাল আমার শাশুড়ি সাবধান করে দিয়েছে, যদি এবার ছেলে না হয় তবে তোমাদের জামাইয়ের আবার বিয়ে দিবে। রুবির ভাই এসব শুনে প্রচণ্ড রেগে যায়। এত বড় সাহস আমার বোনের উপর অত্যাচার! তুই আগে কেন বলিসনি? ওদের কাউকে আমি ছাড়বো না বলে সে উঠে দাঁড়ায়। বসো ভাইয়া, শান্ত হ। একটা কথা বলো, তুমি কোন মুখে হানির আব্বুকে বা ওই বাড়ির মানুষদের শুধরানোর কথা বলছো? সবার আগে নিজে বদলাও। আমার সংসার আমি বুঝে নিব। মা, নিজের মেয়ের ভবিষ্যৎ ভেবে হলেও এবার বদলাও। রুবির মা স্তব্ধ হয়ে গেল। রুবি আর বেশিক্ষণ রইল না, চলে গেল। সারা রাস্তা সে হামিমের সাথে কোনো কথা বলেনি। বাড়ি ফিরে দেখে রুবির বড় ননদ মৌরি এসেছে। তাদের দেখতে হাফসা বেগম বলে উঠল, তোমরা আইসো? দেখো মৌরি কি কয়। হামিম জিজ্ঞাসা করে, কি বলে? মৌরি রুবির কাছে গিয়ে বলে, একটা ক্লিনিকের সন্ধান পেয়েছি। কয়েক মাস পর আলট্রা করে ছেলে না মেয়ে বের করা যাবে। যদি মেয়ে হয় তবে সেখানে গর্ভপাতের ব্যবস্থা আছে, যাতে পরবর্তীতে আবার নতুন মা হতে পারো। কথাটা শেষ হওয়ার আগে মৌরির গালে সজোরে একটা থাপ্পড় দেয় রুবি। আজ সন্তানের উপর আঘাত এসেছে, তাই একজন মা বড় ছোট হওয়ার সকল সীমারেখা ভুলে গেছে। আমার বাচ্চার দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছেন, আপনার চোখ দুটো আমি তুলে নিব। কথাটা বলে নিজের মেয়েদের নিয়ে গটগট করে ঘরে গিয়ে দরজা আটকে দেয় রুবি। ঘটনাটা এতটাই আশ্চর্যজনক, আকস্মাত ছিল যে সবার বুঝতে একটু সময় লাগলো। সবার আগে মৌরি প্রতীককে দেখায়। দুপা দিয়ে বারবার মেঝেতে আঘাত করে চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস ওই 2 টাকার মেয়ে আমার গায়ে হাত তুলে! জীবনে এ বাড়ি আর আসবো না, এত বড় অপমান! হামিম নিজের বোনকে শান্ত করাতে চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে মৌমি বলে, তোর বউয়ের এত সাহস হয় কী করে? যেখানে আমরা ভাই বোনরা কোনোদিন আপার সাথে গলা উঁচু করে কথা বলিনি, সেখানে সে আপার গায়ে হাত তুলছে। হাফসা বেগম বলে, আমার মৌরি লগে এমন আচরণ, এক্ষুনি একটা বিহিত করো। আমি এবার বিরক্ত হয়। আমার কোনো কথাই তোমরা শুনছো না। আমি বলছি তো রুবির ভুল হয়েছে, আমি ওর সাথে কথা বলবো। বাইকে থামিয়ে দিয়ে মৌরি বলে, থাক হামিম, আর ন্যাকা করে মাপ চাইতে হবে না। আজ বুঝতে পারছি বাবা মরে গেছে মানে বাবার বাড়ি শেষ, আমি আর আসবো না। বলে মৌরি বের হবে, তখন হাফসা বলে, খাড়াও, আমি তোমার লগে যাবো। হামিম নিজের মাকে আটকানোর জন্য বলে, আম্মু এসব কি বলছো, কোথায় যাচ্ছ? না বাপ, তোমার বউয়ের মতিগতি বালা কোনদিন আমারে ধইরে মাইরা এই বয়সে পোলার বউয়ের মাইর খাইতে চাই না। মৌমি, তুইও চল। হাফসা আর তার 2 মেয়ে চলে গেল। হামিমের হাজার চেষ্টা করে আটকাতে পারল না। অনেকক্ষণ দরজায় ধাক্কানোর পর রুবি দরজা খুলল। রুবির 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে হামিম বলল, খুব নারীবাদী হয়েছিস, আমার বোনের গায়ে হাত তুলছিস, তোর এত সাহস, তোকে তো আমি মেরেই ফেলবো। রুবি কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এটার জন্য প্রস্তুত ছিল। বাচ্চারা জেগে আছে, একটু পরে ঘুমিয়ে পড়বে। তুমি বসার ঘরে যাও, আমি আসছি। রুবির কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রুবি এমন শান্ত আর দৃঢ় কণ্ঠে হামিম দমে যায়। সেজন্য হামিম তার কথা মেনে চলে আসে। কিছুক্ষণ পর রুবি আসে, হামিমের সামনে বসে, বলে, হানির আব্বু তোমাকে কিছু কথা বলবো, একটু সময় হবে? হামিম নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বলো। তোমার কেন মনে হয়েছে আমি নারীবাদী? আমি ভাবিকে চাকরি করতে বলেছি তাই? তাই নয়। তোমার ভাবিকে তুমি উস্কে দিয়ে এসেছো। একটা সামান্য চাকরির জন্য একটা মেয়েকে নিজের সংসার ভাঙার বুদ্ধি দিয়ে এসেছো। এগুলো সব উগ্র নারীবাদী কথাবার্তা। তাহলে বলবো, আমার কথা তুমি বুঝতেই পারোনি। তুমি কেন বেশিরভাগ মানুষ আমার কথা বুঝতে পারবে না? আমাদের সমাজের সমস্যা কি জানো? এখানে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে চাইলে, তার অধিকার নিয়ে কথা বললে, তার গায়ে সবাই একটা উগ্র নারীবাদী সিলমোহর বসিয়ে দেয়। কিন্তু এটা ভাবে না ওই মেয়েটাও একটা মানুষ, তার একটা ইচ্ছে থাকে। আসলে এই সমাজ মেয়েদের জন্য কিছু ছাই বানিয়ে রেখেছে, তার বাইরে কেউ ভাবলে হয় সে নারীবাদী, না হয় বেয়াদব গণ্য হয়। হামিম রেগে বলে, দেখো হানির আম্মু, আমার মাথা অনেক গরম আছে। আম্মা মৌমি বাড়ি ছেড়ে চলে গেছে। আপার বিয়ের পর প্রথম এই বাড়িতে এসে কাঁদলো। তোমার এসব ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগছে না।
তোমার বেশি সময় নিব না, আমার কথাগুলো একটু শোনো। সত্যি বলতে ওই যে তোমার ছেলে মেয়েদেরকে এমন নিকৃষ্ট প্রাণী ভাবো, এর জন্য আমরা মেয়েরাই দেই। কারণ প্রত্যেকে ছেলে মেয়ে তাদের মায়ের কাছ থেকে শিক্ষা পায়। আর তারা ছোটবেলা থেকে দেখে বড় হয় মা কত ত্যাগ করে, মা সবার শেষে খায়, স- সবসময় সবচাইতে ছোট মাছের টুকরো খায়, সবার জন্য সবসময় কাজ করতে প্রস্তুত থাকে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে। এটা কি খারাপ? তোমার মতো আধুনিক মন মানসিকতার মেয়েরা কি করে বুঝবে মায়ের কষ্ট? আরে, তোমরা এখনকার দিনে মেয়েরা তো প্রসবের যন্ত্রণা পাও না, পেট কেটে বাচ্চা বের করে ফেলো। তোমরা মায়ের কষ্ট বুঝবে কি করে? একটা তাচ্ছিল্যের হাসি দিল রুবি। হাসালে হানির আব্বু। একটা প্রসবের যন্ত্রণা বুঝতে পারা, কিন্তু সিজারের পর যে একটা মা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তা বুঝতে পারো না? আমি জানি না কি করে তোমার এমন ধারণা হলো। যেখানে হানির জন্মের সময় ৮ ঘন্টা ব্যথা সহ্য করার পরেও প্রসব হয়নি, তাই বাধ্য হয়ে আমার সিজার করাতে হয়েছিল। আমার মনে হয় খুব শখ করে তার পেটের ৭টা পর্দা কাটবে। যাই হোক, এটা নিয়ে আমি যতই বলি তোমার মানসিকতা বদলাবে না। কি যেন বলেছি, মায়ের কষ্ট বোঝো? তুমি বোঝো? মোটেও না। কিন্তু কেন বোঝো না তা জানো কেন? কারণ তোমার মা ছোট থেকে কখনো তোমাকে সেটা বুঝতেই দেয়নি। কখনো তোমাকে বলেনি, খোকা তুমি রান্না করো, নিজের কাজ নিজে করো। শুধু তোমাকে কেন, নিজের মেয়েদেরকেও বলেনি। বিয়ের আগে এমন কখনো হয়েছে তোমরা সবাই নিজের মায়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছো? তোমরা মনে আছে কি না জানি না, এ বাড়িতে আসার পর তোমার বাবা বেশ কয়েকবার তোমার মায়ের গায়ে হাত তুলেছিল। আমার কাছে কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি। কারণ আমরা যে যাই বলি, প্রায় প্রতিটি ঘরে একজন স্বামী তার স্ত্রীকে মাঝে মধ্যে চড়থাপ্পড় দিবে, শাসন করবে, এটাই আমাদের কাছে খুব স্বাভাবিক। আমি নিজের ছোটবেলা থেকে তাই দেখে বড় হয়েছি। তাই প্রথম যেদিন তুমি তোমার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুললে, আমার আত্মসম্মান একটুও লাগেনি, বরং স্বাভাবিক লেগেছে। আমি একটু নড়ে চড়ে বসে। তুমি কি বলতে চাও আমাদের পরিবারে আমাদেরকে নিজের বউয়ের গায়ে হাত তোলার শিক্ষা দেয়? সত্যি বলতে আমরা সবাই ভদ্রতার একটা মুখোশ পরে থাকি, যেখানে সবাই বলি মেয়েদের গায়ে হাত কাপুরুষ হাত তোলে। এটা আমাদের বাড়িতে হয় না। কিন্তু সত্যিটা হলো, কাপুরুষরা বেশিরভাগ পুরুষে করে। কেউ সবার সামনে, কেউ বা চার দেওয়ালে। যারা মেয়েদের গায়ে হাত তোলে, এই কাজটা করে না, তাদের সংখ্যা খুব কম। আর ব্যতিক্রমের উদাহরণ নয়, হতে পারে না। তবে কি বলো তো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। আমরা নিজেদের একটা শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছি, যার জন্য আজ মেয়েরা মেয়েদের শত্রু। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মাথা নাড়িয়ে হামিম বলে, হ্যাঁ বলো তুমি। তুমি আমার বাবার বাড়ির কথা ভেবে দেখো। দেখো, আজ যদি আমার ভাবি নিজের স্বপ্ন পূরণ করতে না পারে, তবে তার আম্মুর উপর একটা ক্ষোভ তৈরি হবে। তুমি নিজে বিবেচনা করে বলো তো, আম্মু যখন বৃদ্ধ হবে তখন ভাবি কি মন থেকে তার সেবা করতে পারবে? অথচ আম্মুর কিন্তু এমন করার কথা ছিল না। আম্মুর উচিত ছিল ভাবির পাশে দাঁড়ানো। কারণ ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি দাদি কিভাবে আম্মুর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো। আম্মু চাইলে বিষয়টা থেমে যেত, কিন্তু এখন উল্টো হলো। একটা মেয়ে আবার অন্য একটা মেয়ের শত্রু হয়ে গেছিল। আমি বলছি না সব মেয়ে খারাপ, ভালো, খারাপ অবশ্যই আছে। কিন্তু যারা ভালো মনে সংসার করতে শ্বশুরবাড়িতে আসে, তাদের মধ্যে বেশিরভাগ শাশুড়িকে কখনো ভালোবাসতে পারে না, ভয় পায়। এর কারণ হলো, সেই শাশুড়িরাও ছেলের বউকে ভালোবাসতে পারে না, হিংসে করে। তুমি দেখো না, মৌরি আপা ভয় পেয়ে আলাদা হয়ে গেছে। রুবিকে বাধা দেয় হামিম। দেখো, আপার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বাচ্চাদের ভালো স্কুলের প্রয়োজনে আপার শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে ভালো স্কুলে ভালো পড়া হয়। পড়ালেখাটা নিজের কাছে। যদি ভালো স্কুল আর টাকা ঢাললে ভালো পড়া হতো, তবে বড়লোক বাবার সন্তান উচ্ছন্নে যেত না। তোমার বোন চলে এসেছে কারণ সে নিজের শাশুড়ির সাথে খাপ খাওয়াতে পারছিল না। আর তোমার বোন জামাই একটা ভেড়া, তাই বউ যা বলেছে তাই শুনেছে। আমাদের দেশের মায়েদের এটাই হলো প্রধান সমস্যা। তারা নিজেদের ছেলেদেরকে হয় ভেড়া, না হয় মায়ের আজ্ঞাকারী হিসাবে বড় করে। আসলে ছেলেদের মধ্যে খুব কম আছে যারা এই দুই সারির বাইরে যেতে পারে। প্রথম সারির ছেলের জন্য তার বৃদ্ধ বাবা মা, এমনকি সে নিজেও সারা জীবন ফলভোগ করে। আর দ্বিতীয় সারির ছেলেদের জন্য তার বউ আর সন্তানরা কষ্ট ভোগ করে। আর মেয়েরা কয় সারির? একটা মেয়ে চাকরি করছে কি সংসার করছে তাতে কিছু যায় আসে না। কারণ সে সম্মান পায়, সে চাকরি করলেও আবার না করলেও পায়। তাই আমার মতে মেয়েরা 3 সারির। এক ভীতু, দুই চালাক, তিন যাদের এই সমাজ নারীবাদী বলে। ভীতুরা সবার সাথে সংসার করে, চালাকরা আলাদা স্বামী নিয়ে থাকে, নারীবাদীরা একা থাকে। তোমাকে এত কথা বলে আমি এটাই বোঝাতে চাইছি যে আমি নারীবাদী নই, আমি ভীতু প্রকৃতি। এই বাড়িতে ভাবির পক্ষে কথা বলেছি, যাতে সে আমার মা বৃদ্ধ হলে তার সেবা পায়। কারণ একটা শিক্ষিত মেয়ে কখনোই তার অপূর্ণ স্বপ্নের বোঝা নিয়ে শ্বশুরবাড়ির সেবা করতে পারবে না। আর এ বাড়িতে আপার গায়ে হাত তুলেছি কারণ তোমার বোন আমার ভেতরে থাকা মাতৃত্বকে আঘাত করেছে। ছেলে কিংবা মেয়ে যাই হোক, সে আমার। তাই তাকে আবার মেরে ফেলার কথা বলছে, সেটা শুনে আমি নিজেকে আর নিয়ন্ত্রণে
করতে পারিনি। হামিম উঠে দাঁড়ালো। বুঝলাম তোমার কথা। এখন যাও ঘুমাও। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকে নাও। কাল অফিস থেকে ফিরে যেন আমি আম্মু, আপা আর মৌমিকে বাসায় দেখি। একটু হতাশ হয়ে রুবি বলে, তোমার কি আমার কষ্টকে কষ্ট মনে হয় না? হামিম চেঁচিয়ে উঠে বলে, মনে হয় বলেই তো এতক্ষণ তোমার এই বালের প্যাচাল শুনলাম। আপার গায়ে হাত তুলছো, তারপরেও কিছু না বলে সুযোগ দিচ্ছি। তুমি তাদের কিভাবে ফেরত আনবে তুমি জানো। আমার মা বোনকে বাড়ি ফেরাতে না পারলে তোমারও আর এ বাড়িতে থাকার দরকার নেই। নিজের যুক্তি নিয়ে বাপের বাড়ি চলে গেল। হামিম ঘরে চলে গেল। রুবি অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তোমার ছেলে যদি তার বউকে এমনি এমনি ছেড়ে দেয়, আমি আর জীবনেও তোমাদের বাড়ি যাব না আম্মা। হামিম আমার অমন পোলাই না। আমি তার সুশিক্ষা দিয়েছি, মা আর বোনের অপমান সহ্য করবে এত ছোট মানসিকতা তার নয়। হাফসা বেগম জোরালো গলায় কথাগুলো বলল। হলেই ভালো। হ্যাঁ গো, জামাইয়ের কথা সাথে কি তোমার কাজ আইছে? কাল রাতে মনে হইল সে কি আমরা আসাতে বেজার। বিরক্ত হয়ে মরলি বলে, ও মা কি যে বলো, তুমি আমার বাসায় এসেছো, এতে কি বলবে? ঝগড়া হয়েছে তো ওর মা বাবা আর ভাই বোনকে নিয়ে। তুমি তো জানোই আমার দেবর এখনও কোনো চাকরি করে না। ওই সংসার সব খরচ তোমার জামাইয়ের পকেট থেকে যায়। এখন নাকি আমার ননদকে দেখতে ছেলেপক্ষ আসবে, শাশুড়ি ফোন দিয়ে যেতে বলেছে। এবার বিয়ের খরচাটাও আমার ঘাড়ে তুলবে। তুমি বলো, যদি নিজের বাবা মা আর ভাই বোনের পেছনে সব টাকা খরচ করে, তাহলে আমার ছেলে মেয়ের কী হবে? আজকাল পড়াশোনার খরচ কত বেড়ে গেছে। তোমার জামাই এগুলো বুঝতে চায় না, সারাদিন ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবে। হাফসা বেগম বিজ্ঞের মতো বললেন, তুমি কিন্তু কোনো ঢিলও দিবা না। আরে তুমি তো ঠিক কথা কইছো। সব টেহা দিয়ে দিলে তোমার সংসার কেমনে চলবো? তোমার পোলা মেয়ের ভবিষ্যতে কি হইব? মম্মি একটু বিরক্ত স্বরে বলল, আমি সত্যি বুঝতে পারি না এসব ছেলেরা বিয়ে করে কেন। মা বোনের প্রতি যদি এতই টান থাকে, তাহলে বিয়ে না করলেই পারে। ঠিক বলছিস। তো দুলাভাইয়ের মতো পুরুষদের কাছে পৃথিবী একদিকে আর তার মা বোন একদিকে। এক হলো দুলাভাই, যার জন্য মা বোন সব, আর একদিকে ভাইকে দেখ বউয়ের আঁচল ধরে বসে আছে। সত্যি এই হলো আমাদের কপাল, বুঝলি? নাহলে শ্বশুরবাড়ির জন্য এত কিছু করি, তাও স্বামীর মন পাই না। আর রুবিকে দেখ, আমাদের সবসময় অপমান করে, কেমন স্বামীকে আঁচলে বেঁধে রেখেছে। মমি চোখ মুখ ঘুরিয়ে বলে, আমি তো শাশুড়ি ননদের ঝামলাতেই যাব না। শাশুড়ি থাকলে চলবে, কিন্তু যে ছেলের বোন থাকবে তাকে কোনোদিন বিয়ে করব না। মমির কথা বলার ভঙ্গি দেখে হাফসা আর মৌরি হো হো করে হেসে উঠল। তখনই মৌরির ফ্ল্যাটে কলিং বেল বাজার শব্দ থেমে যায়। মৌরি বলে, এমন সময় তো বুয়া আসে না, কে এলো? আবার দেখ তো, দুলাভাই ভুল করে কিছু ফেলে অফিসে চলে গেছে, আমি যাব? আরে তুই থাক, তোর দুলাভাই এমন ভুলো মনে না। হয়তো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে, আমি দেখছি। মৌরি দরজা খুলে দেখে বোরখা হাতে এক হাতে হানি, অন্য হাতে পাজা খোলা করে হামরাকে ধরে দাঁড়িয়ে আছে রুবি। মৌরি রেগে দরজা লাগিয়ে দিতে চাইলে রুবি অনেকটা জোর করে ভেতরে এলো। রুবিকে দেখে হাফসা আর মৌমি তেলে বেগুনে জ্বলে উঠল। তুই কি বাইত কি করো? আমার মাইয়ারে বাপের বাড়ির সুখ কাইরা শান্তি হয় নাই, এখন এখানে আছো? ভাবি কোন মুখে তুমি এখানে এসেছো? আর আপা, তুই বা কেমন এই মহিলাকে ঢুকতে দিলি কেন? একটু চিল্লায় মৌমি বলে, আরে সে তো জোর করে ভেতরে এলো। কি বলতো, পাড়ায় তো দুলাভাইয়ের মান সম্মান আছে তো। আর এই মেয়ে তো ছোট বড় মানে না। যদি দরজায় দাঁড়িয়ে কোনো নাটক করে, কেলেঙ্কারির শেষ থাকবে না। আমার পাড়ায় মুখ দেখাতে পারবো না। আর এই মেয়ে বিদায় হও আমার বাড়ি থেকে এক্ষুনি। রুবি সবার কথা শুনল, হানি আর হামলাকে বসিয়ে দিল সোফায়। এরপর এমন কাণ্ড করলো যাতে ঘরের তিনজনে অবাক হলো। রুবি অত্যাধুনিক না হলেও অন্যায় মেনে নেওয়ার মতো মেয়ে না। শ্বশুরবাড়িতে প্রায় সবার বলা অন্যায়গুলো প্রতিবাদ করত। যদি এতে কোনো লাভ হয়নি, তবে দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর সে জবাব দিতে ভুলে গিয়েছিল। তবুও গতকালে থাপ্পড় সবাইকে বুঝিয়ে দিয়েছিল সে এখনও প্রতিবাদ করতে ভুলে যায়নি। কিন্তু এখন রুবি যা করলো তা কল্পনাতীত। রুবি সরাসরি মৌমির পা ধরে বসে কান্না করে দিল। আপু, আপনার গায়ে হাত তোলা আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুবির এরকম ব্যবহার অবাক হলো। হাফসা বেগম মনে মনে খুশি হলো, কিন্তু মুখে বলল, বৌমা তোমার ঢং করা বন্ধ করো। আমার মাইয়ারে অপমান করে এখন এইসবের দরকার নেই। মৌমি তাল মেলে বলল, ভাবি জুতো মেরে গরুদান করতে এসেছো? মৌমি নিজের পা ছাড়িয়ে নিল। রুবি উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে ধরে কান্না করে দিল। আপু, আমারে মাফ না করলে আমার যাওয়ার জায়গা নেই। আমার মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে হলো, আমাকে মাফ করে দিন। আপু, আমি বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। বাবার বাড়িতে কেউ কোনোদিন আমার সাথে ধমকের সুরে কথা বলেনি। সবসময় সবার কাছে ভাইয়ার চেয়ে আমি বেশি আদর পেয়েছি। কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। মৌমি চিৎকার করে বলে, ভাবি তুমি বলতে চাও বিয়ের পর আমরা তোমার উপর অত্যাচার করছি? না মৌমি, আমি তা বলিনি। আমি শুধুই বলেছি বিয়ের পর অনেক কিছু বদলে গেছে যা আমি ঠিক মানিয়ে নিতে পারিনি। ভাবি, তাহলে আমাদের বাড়ি পড়ে আছো কেন? ফিরে যাও নিজের বাপের বাড়ি। রুবি চোখ মুছে বলল, মম্মি এত সহজ না যত সহজে কথাটা বললে। মেয়েদের বিয়ে দিয়ে যেখানে বাবা মা নিশ্চিত হয়, সেখানে সেই মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে ফিরে যায়। দুদিন থাকলে তাদের চেহারা খুশি চলে যায়। মেয়ের সংসার ভাঙানোর ভয়ে তাদের চেহারায় ভেসে আসে।
হাফসা বেগম বুঝতে পারল কথা বাড়িয়ে লাভ নেই। রুবি মাপ চেয়েছে, ওনার মনের আশা পূরণ হয়েছে। তাছাড়া মেয়ের বাড়িতে তো আর থাকাটা যায় না। তাই তিনি গলার স্বর নরম করে বলেন, অত কিছু যখন বুঝো একটু সভ্য হয়ে থাকলেই পারো। হ্যাঁ মা, আমি আপনাদের সব কথা শুনবো, শুধু পেটের বাচ্চাটা নষ্ট করা ছাড়া। আমাকে এবারের মতো মাফ করে দিন। তোমার কি আমারে পাষাণ মনে হয়? আমি কইছি আমার নাতি লাগবো, আর যার লগে অন্যায় করছো তার কাছে মাপ চাও। মা, আপনি একটু আপাকে বোঝান যাতে উনি আমাকে মাফ করে দেন। মা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। আমি সারাদিন রাত নামাজ পড়ব, যত দোয়া হাদিস আছে পুত্র প্রাপ্তির সব পড়ব। আপনারা দয়া করে বাসায় চলুন। মৌমিক কৌতুকেশ্বরে বলল, যাক, তোমার সুবুদ্ধি হয়েছে। আমি তো আবার ভেবেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, নিজের মেয়েদের নিয়ে নতুন করে বাঁচবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় জায়গায় চলে যাবে, সমাজের বুকে উদাহরণ সৃষ্টি করবে। রুবি একটা মলিন হাসি দিয়ে বলল, এসব অনুপ্রেরণা আর সংগ্রামের কথা ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমাতেই মানাই। আমাদের মধ্যবিত্ত মেয়েদের জন্য বাস্তব জীবন গল্পটা অনেক কঠিন। যদি আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাই, তবুও কোনো লাভ হয় না। কেননা আমাদের আসল জীবন শুরু হয় বিয়ের পর। পুরো জীবন অন্যজনের উপর নির্ভর করতে হয়। তুমি বুঝবে না মৌমি, কারণ তোমার এখনো বিয়ে হয়নি। আমার এসব বোঝার কোনো দরকার নেই, তোমার সংসার তুমি বোঝো। রবি মৌরির হাত ধরে বলে, আপু চলুন। আমাকে মাপ করতে না পারলে আমাকে মারুন, যত ইচ্ছা থাপ্পড় দিন, তাও চলুন। এতক্ষণে মৌরি কথা বলে, আমাকে কেন নিয়ে যেতে হবে? পরে দুজনে গেলেই তো হবে। আপু, আপনার ভাই বলেছে আপনাদের সবাইকে যদি নিয়ে না যেতে পারি, তাহলে যেন আমিও যাতে বাড়ি না ফিরি। আপনি বলুন, স্বামী সংসার ছেড়ে আমার মতো একটা মেয়ে কোথায় থাকবে? মৌরি একটু অভাব হলো, হামি মেয়ের কথা বলছে। হাফসা বেগম বলে, কইছিলাম না আমার পোড়ালে আমি সুশিক্ষা দিছি। নিজের বোনের অত বড় অপমান সে মুখ বুঝে কিছুতেই মাইনে নিব না। মিলছে নি আমার কথা? মমি বলে, থাক থাক, নিজের ছেলে সুনাম করতে হবে না। তোমার ছেলের জায়গায় সত্যিকারের পুরুষ হলে এভাবে ভাবি হাসপাতালে ভর্তি থাকতো, নয়তো তালাক খেয়ে বাপের বাড়িতে থাকতো। হাফসা বেগম বলে, আমি আমার পোড়ারে এমন শিক্ষা দেই নাই যে বউটার গায়ে হাত উঠাইব। তুই চুপ কর। মম্মি যেন একটু বেশি শান্ত হয়ে গেল, সে চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাফসা আর মম্মি আবার রুবিকে কথা শোনাতে লাগলো। আমার মাইয়ার কোনোদিন একটা ফুলের টোকা দেখিনি। তুমি আর তার ছোট হইয়া গায়ে হাত তুলছিল। আল্লাহ তোমারে মাইয়া দিছে। মমি দরজা ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না। ভাবি, আপা যদি অপমানে নিজের কোনো ক্ষতি করে, তোমাকে আমি দেখে নিব। আপা, দরজাটা খোল। রুবি এখন ওদের চুপচাপ শোনা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ ওদের ছাড়া ওই বাড়িতে ফিরতে পারবে না। রুবিকে ভালো করে জানে, দুই মেয়ের মধ্যবিত্ত এক মায়ের পক্ষে নতুনভাবে শুরু করা গল্পের মতো সহজ আর সুন্দর হয় না। সে চাইলেও যখন ইচ্ছা তখন ঘুরে দাঁড়াতে পারবে না, নতুন করে সব শুরু করতে পারবে না। তাই যতক্ষণ পারছে রুবি দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে। রুবির মতো আর অনেকেই সহ্য করছে। দরজার ওপাশে একটা মানুষের সিদ্ধান্তের উপর রুবির ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সে অপেক্ষা করছে দরজা খোলার। রুবি, একটু ভেতরে এসো। মৌরির কথা হাফসা আর মৌমির সাথে সাথে রুবিও অনেক অবাক হলো, কারণ মৌরির গলাটা অনেক নরম ছিল। রুবি ভেতরে গেল, মৌরি আবার দরজা বন্ধ করে দেয় আর রুবিকে বসতে বলে। দুজনে খাটের উপর বসে। রুবি, তোমার আমাদের উপর অনেক রাগ, অনেক অভিযোগ, তাই না? রুবি মাথা নেড়ে বলে, না আপু, বিশ্বাস করেন এমন কিছু না। মৌরি একটু হেসে বলে, না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ আমি জানি তুমি কোনো দিন এসব কষ্ট ভুলতে পারবে না। রুবি, তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি হয়তো জানো না, তোমার এত কষ্টের প্রধান কারণ কিন্তু আমি। আপু, অবাক হচ্ছ? আমি কখনো ভাবিনি তোমার কাছে ভুল স্বীকার করব, কিন্তু আজ তোমাকে দেখে অতীতের কিছু পাতা খুলে গেল। একটা কথা বলছি শোন, আজ তুমি যে কাজটা করেছো, সেই একই কাজ আমাকে করতে হয়েছিল। তফাৎ এই, আমি তোমার চেয়ে বয়সে এবং সম্পর্কে বড়, কিন্তু আমি যার পা ধরেছিলাম সে আমার চেয়ে দুই দিক থেকেই ছোট ছিল। আজ যেমন তোমার কোনো দোষ নেই, সেদিন আমার কোনো দোষ ছিল না। এটা মৌরির আব্বু জানতো। সবচেয়ে আশ্চর্যের কথা শুনবে, আমার বাবার বাড়ির কাউকে সেদিন আমার পাশে পাইনি। আপু, এটা কি করে সম্ভব? দুলাভাই তো সবসময় আপনার পক্ষে কথা বলে। মীরের আব্বু আগে এমন ছিল না। আমার মেয়ে লতা জন্মানোর পর আমি একদিন ওকে কোলে নিয়ে দিয়ে বলেছিলাম, এই মেয়েও একদিন আমার মতো শ্বশুরবাড়িতে গিয়ে বিনা অপরাধে কারো পা ধরে মাপ চাইবে। আমি চাই তুমি নিজের মেয়ের এমন দশা দেখো। এরপর মীরের আব্বু কেমন যেন হয়ে গেছিল, লতাকে যে আবার একটু বেশিই ভালোবাসেন। এরপর আমার কথাগুলো বুঝতে চেষ্টা করতো, আর কয়েক মাসের মধ্যে আমাকে নিয়ে সে আলাদা হয়ে যায়। আপু, কিছু মনে না করলে বলবেন কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ফেলে মৌরি বলে, বড় কোনো ঘটনা নেই। তুমি তো জানো আমার প্রেম করে বিয়ে। জানি না কেন আমার শাশুড়ি মা আমাকে ঠিক পছন্দ করতেন না। ওই বাড়িতে আমাকে এত কাজ করতে হতো যে জেদ করে লেখাপড়া ছেড়েই দিলাম। আর একটা গোপন কথা বলি, তোমার বিয়ের পর আম্মা যখন তোমার প্রশংসা করতো, তখন আমার নিজের শাশুড়ির ব্যবহার মনে পড়তো। তাই আমি দায়িত্ব নিয়ে আম্মার কানে তোমার নামে বিষ ঢেলেছি। আমি যখন দেখি তুমি নিজের
পড়া চালিয়ে যাচ্ছ, তোমার শ্বশুরবাড়ির কেউ কোনো আপত্তি করছে না, তখন আমার খুব হিংসে হয়েছিল। তাই আম্মাকে আর মম্মিকে বলে তোমার ঘাড়ে এত কাজের বোঝা চাপিয়েছি যে তুমি যেচে পড়া বন্ধ করে দিলে। রুবি ভাবতে লাগলো পুরনো দিনের কথা। বিয়ের পর শ্বশুর বাড়ির লোক প্রথমে সত্যি অনেক ভালো ছিল। স্বামীর কাছ থেকে উৎসাহ না পেলে হাফসা বেগম সবসময় বলতো, মাইয়াকেও পায়ের নিচে একটা শক্ত জমিন লাগে। আমরা মধ্যবিত্ত, তাই বাপের বাড়ি কোনো কিছু আশা কইরো না বৌমা, নিজে কিছু একটা করো। যাই হোক, পড়ালেখা বন্ধ কইরো না। কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। মমতাময়ী শাশুড়ি কেমন যেন হয়ে গেল। এসব হয়েছিল মৌরির ঘন ঘন যাতায়াতের পর। এদিকে মৌরি বলছে, একদিন ঘটনাচক্রে আমি আমার ননদকে একটা ছেলের সাথে রিকশায় দেখি। ওর একটু বেশি কাছাকাছি ছিলাম। আমি বাসায় এসে ননদকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি। সে সবার কাছে নালিশ করে আমি নাকি তার চরিত্র নিয়ে খারাপ কথা বলছি। এটা শুনে পুরো পরিবার আমার উপর চড়া হয়। মীরের আব্বু কি বলেছিল জানো? কি সে বলেছিল, আমার বোনকে কি নিজের মতো চরিত্রহীন ভেবেছিস যে প্রেম করবে? ওই একটা কথা যথেষ্ট ছিল আমাকে সমস্ত ভুল ভাঙার জন্য। সেদিন ওই বাড়িতে নিজের জায়গা বুঝতে পারছিলাম, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু কিছুদিন পর আমার মা বাবার দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ মীরের আব্বু আমার সাথে কোনো যোগাযোগ করছিল না। তাই মেয়ে সংসার বাঁচাতে আমার মা বাবা গিয়েছিল আমার শ্বশুরবাড়ির সমঝোতা করতে। কিন্তু তাদের শর্ত ছিল, আমাকে আমার ননদের পা ধরে মাপ চাইতে হবে, তাহলে আমাকে তারা ফেরত নেবে। তা নাহলে মীরকে নিয়ে যাবে। আমার বাবার বাড়ির লোকজন বলেছিল বাচ্চা রেখে বাবার বাড়ি ফিরে আসতে, কিন্তু 3 বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারিনি। আপু, আপনি দ্বিতীয়বার পড়ালেখা শুরুর কথা কেন ভাবেননি? ঠিক যে কারণে তুমি ভাবনি। 2-3 বছর পড়া বন্ধ ছিল, এমন না যে আমার মনে হয়নি পড়াশোনা চালিয়ে যাওয়া। কিন্তু ওই যে একটা কথা মাথায় সবসময় আসতো, কি হবে এত পরে, সেই তো চুলো গুতান লাগবে। সত্যি বলতে যখন পড়ালেখা বন্ধ করছিলাম তখন এর গুরুত্ব না বুঝতে পারিনি শুধু চাকরি করার জন্য পড়ালেখার প্রয়োজন, এমন না। পড়ালেখা জীবনে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে সাহায্য করে, আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এখন এসব বুঝতে পারছি, তখন পড়ালেখাটার প্রতি আগ্রহটাই হারিয়ে ফেলছি। আসলে সব কিছুর একটা বয়স থাকে, তাই সময় মতো সব করতে হয়। তুমি জানো কি না জানি না, আমি চতুর্থ বর্ষে এসে পড়া বন্ধ করেছিলি। শুধু একটা বছর কষ্ট করে পারলে জীবনটা অন্যরকম হতো। এখন হারিয়ে কাঁদি। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কখনো আপনার ননদের সত্যিটা জানতে পারেনি। আবার কিছুদিনের পর যখন আমার শ্বশুর মেয়ের বিয়ে ঠিক করতে চেয়েছিল, তখন সে পরিষ্কার বলেছিল তার সম্পর্ক আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিল আমার দেখা ছেলেটা আর ননদ যার কথা বলছে সে এক। তাও একজনও আমার কাছে মাপ চায়নি। এমনকি মীরে রাখবো একবারের জন্য বলেনি তার বা তার বোনের ভুল ছিল। এই ঘটনা সবাই এমনভাবে ভুলে গেছে যেন কিছুই হয়নি। আপু, আপনার গায়ে হাত তোলার জন্য আমি মাপ চাইছি। একজন মা হিসেবে তুমি ঠিক করেছো। তবে আমি এখনো চাই না তোমার মেয়ে হোক। সত্যি বলতে আমি চাইনি আমার কোনো মেয়ে হোক। এমনকি আমি এটাও চাই না পৃথিবীতে কোনো মেয়ে জন্ম হোক। কারণ মেয়ে হলে হয় দুঃখ সহ্য করবে, আর একটা মেয়ের দুঃখের কারণ হবে। আপু, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। নারী মানে ত্যাগ, নারী মানে মহিমান্বিত। দুজনের একজনের ভুলের জন্য পুরো জাতিকে দোষী করবে না। হাদিসে আছে, আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দান করেন। হ্যাঁ ঠিক, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখো, মেয়েরা মেয়েদের শত্রু হয়। আমার শ্বশুরবাড়িতে আমার সব অসুবিধার কোনো ছেলে দায়ী ছিল না, শুধু মেয়ে দায়ী ছিল। তোমার শ্বশুরবাড়িতে তোমার সব অসুবিধার জন্য আমি দায়ী, একটা মেয়ে। এবার হলো আল্লাহর রহমত অভিশাপ হয়ে গেল কি করে? আপু, তাহলে আমাদের বদলাতে হবে। নিজের সন্তানকে সুশিক্ষা দিতে হবে, নিজেদের দুঃখ বুঝতে হবে। একটা মেয়ে আরেকটা মেয়ের দুঃখ তখনই বুঝতে পারবে যখন সম্পর্কে মেয়েটি তার নিজের বোন বা মা হয়। কোনো কোনো সময় তো বোন বোনের সংসার ভাঙে, কিন্তু যখনই এই সম্পর্ক বদলে যায়, দুঃখ বোঝার বদলে দুঃখ দেয়। না আপু, এটা আজ আপনি কেন আমার দুঃখের বুঝতে পারলেন? কে বলেছে আমি তোমার দুঃখ বুঝতে পারছি? তাহলে আমাকে আজ এসব বললেন কেন? জানি না কেন বলছি, তবে তুমি আমার পায়ে ধরায় আমার ভেতরটা ভেঙে গেছে। চলো বের হই। দরজা খুলে হাফসা আর মৌমি কিছু বলার সুযোগ দিল না মৌরি। মা বাড়ি চলো, আমি মীরের আব্বুকে ফোন করে দিয়েছি, স্কুল ছুটি হলে মীরকে নিয়ে আসবে। রুবি রিক্সায় বসে ভাবছে আজ ফজরের সময় ঘটে যাওয়ার ঘটনা। হামের সব কথা শোনার পর রুবি সিদ্ধান্ত নিয়েছে, যাই হোক সকাল হলে সে মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সকালে ফজরের নামাজের শেষে হামিম জায়নামাজে রুবির পাশে বসে রুবির হাত ধরে বলে, হানির আম্মু, আমি পিষে যাচ্ছি মা বোন আর নিজের স্ত্রী সন্তানদের মাঝে। তোমরা সবাই মেয়ে, তাহলে কেন একটু মিলেমিশে থাকতে পারো না? তুমি জানো না বড় আপা কত কিছু সহ্য করেছে। আমি জানি সে ভুল, তাকে আমি কখনো কিছু বলি না। একটাই কারণ, সে তার বাড়িতে সুখী না। আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক আঘাত করছি, কিন্তু বিশ্বাস করো এবারই শেষ। এখন থেকে আমি নিজের বুদ্ধিতে চলবো। একধারে ভালো ছেলে ভাই, বাবা আর স্বামী হয়ে দেখাবো। তুমি শুধু ওদের একবার ফিরিয়ে আনো,
তোমরা মেয়েরা কেন বোঝো না? আমরা ছেলেরা স্ত্রী, সন্তান, মা, বোন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি জানি তুমি ভাবো আমি আম্মাকে বেশি গুরুত্ব দিই, কিন্তু বিশ্বাস করো আমার কাছে তোমরা দুজনে গুরুত্বপূর্ণ, কিন্তু জায়গাটা আলাদা। আমি স্বীকার করছি আমি ভুল করছি, কিন্তু আমাকে শুধরানোর সুযোগ দাও। রুবি কোনো কথাই বলছে না, রাগ বা অভিমান সে নিজেই বুঝতে পারছে না। রুবির নীরবতা থেকে হামিম বলে, আমি আম্মাকে আনতে গেলে উনি আসবে না, এলে হয়তো আরও 1 সপ্তাহ আপার বাড়ি ঘুরতে হবে। তুমি আজ গেলে আজই চলে আসবে। তুমি যেতে না চাইলে আমি জোর করবো না, কিন্তু বিশ্বাস করো আমার আপা মানুষটা খারাপ না, একটা ঘটনা ওকে এমন করে দিয়েছে। সবার সাথে মিলেমিশে থাকা বোনটা আমার এখন কারো ভালো দেখতে পায় না। হামিম কথাগুলো মানে রুবি এখন বুঝতে পারছে, যদি সে এখানে না আসতো তবে আরও কত বড় ভুল বুঝাবুঝি হতো। তবুও রুবির মনে বারবার কিছু প্রশ্ন উঁকে দিচ্ছে, একটা মেয়ে কি সত্যি আর একটা মেয়ে শত্রু হয়ে যায়? আচ্ছা, হামিমকে সত্যি ভালো হয়ে গেছে, নাকি নিজের মা বোনকে ফিরিয়ে আনার জন্য সব অভিনয় করছে? নাহলে কয়েক ঘন্টায় একটা মানুষ কিভাবে এত বদলাতে পারে? সবাই রুবির শ্বশুরবাড়িতে এলো। মমি আর হাফসা হাঁসফাঁস করছে মৌরির পরিবর্তন দেখে। বাড়ির ভেতরে যেতে রুবির ফোনে তার ভাইয়ের ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে রুবির ভাই কান্না করতে করতে বলল, রুবি তুই জলদি আয়। নীলা একটু পরেই ফোন কেটে যায়। নিজের ভাইয়ের ফোন কেটে বাড়িতে এসে জানতে পারে রুবির ভাবি লিনা মা হতে চলেছে। রুবির বাবা বাড়িতে বাঁধ ভাঙা খুশি। এর মধ্যে রুবি ভাইকে প্রশ্ন করে, তোর যদি মেয়ে হয় কি করবি ভেবে দেখছিস? রুবির এমন প্রশ্নে হকচকিয়ে গেল রুবির ভাই। কি বলতে চাচ্ছিস তুই? আমি বলছি একটু ভেবে দেখিস, তোর মেয়ে হলে তার জন্য কি ভবিষ্যৎ নির্ধারণ করবি। সে কি আমার মতো বাবার পছন্দে বিয়ে করবে, নাকি ভাবির মতো নিজের পছন্দে? কিন্তু কথা মনে রাখিস, দিন শেষে তারও কোনো নিজস্বতা থাকবে না, স্বপ্ন থাকবে না। একটু ভেবে দেখিস, তুই যেভাবে ভাবির স্বপ্নকে নষ্ট করলি, সেভাবে তোর মেয়েও স্বপ্নটাকে কেউ নষ্ট করবে। রুবি ভাই চুপচাপ নীলার পাশে গিয়ে ওর হাত ধরলো। আমাকে মাফ করে দাও, তুমি চাইলে এখন চাকরি করতে পারো। নীলা কাঁদো কথা বললো, কিন্তু এখন আমার বাচ্চা হবে আর বাড়ির কত কাজ। কেউ কিছু বলার আগে রুবির মা এসে বললো, বলি তুমি কোন কাজের কথা বলছো? আমরা কি রাক্ষসের পরিবার নাকি, যে বাড়ির কাজ করে অফিস করতে পারবে না? অনেক মেয়ে 8 মাসের বাচ্চা পেটে নিয়ে অফিস করে। আরে আমি তো 9 মাসের পেট নিয়ে শ্বশুরবাড়ির ধান সিদ্ধ করছি, আর তুমি সামান্য অফিসের কাজ করতে পারো না? খালি কাজ ফাঁকি দেওয়ার দান্দা। লিনা সহ সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু রুবির মা বলেই যায়, শোনো আমার নাতি নাতনি যাই হোক তাকে ডাক্তার বানাবো। আর একটা কথা, তোমার প্রথম বেতন দিয়ে আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিবে। কেনার সময় আমাকে নিয়ে যেও। কি বলো তো, তোমার স্বামী তো জীবনে তোমাকে ছাড়া আর ভালো কিছু পছন্দ করতে পারলো না। কি নিয়ে যাবে তো? লিনা দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেউ কোনো কথা বলে না, কারণ এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য, কথা বলার জন্য নয়। রুবি মনে মনে বলে, মৌরি আপু আজ আপনি ভুল। আমি প্রমাণ করে দিয়েছি মেয়েরা মেয়েদের শত্রু না, সহযোগী হতে পারে। একদিন সবাই সেটা বুঝতে পারবে। রুবি যাওয়ার সময় লিনা তার হাত ধরে বলল, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। ভাবি ধন্যবাদ দিতে হবে না, এর বদলে একটা কাজ করলে হবে। কি কাজ? ছেলে বা মেয়ে যাই হোক, তাদের মানবতা সুশিক্ষা দিও, যাতে কখনো কোনো অন্যায় না করে। আর যখন ছেলের বউ আসবে, তাকে মেয়ে বানানোর দরকার নেই, শুধু তার প্রাপ্য সম্মানটুকু দেও। রুবি শ্বশুরবাড়ি ফিরে আসে। সন্ধ্যায় রুবির বিচার বসে। হাফসা বেগম এর নাতি চাই। দেখ বাবা, তুমি যদি কিছু না করস তয় আমার গ্রামে পাঠাই দাও। আমি এইটা দেখতে পারবো না, আমার বংশ নির্বংশ হয়েছে। হামিম বলেন, আম্মা এভাবে বলা যায় না, আল্লাহ যদি কি করার আছে? মৌরি বলে, আম্মা তুমি কোন নবাবের বংশ, যে বংশ রক্ষা না করলে রাজত্ব আর একজন নিয়ে যাইব? যা বংশে কিছুই হয় না, কর্মে হয়। তুমি কথা কইও না মা, না জানি রুবি কি জাদু করছে যে একদিনে তোমরা ভাই বোন বদলে গেলে। মৌমি বলে, আম্মা চুপ করো তো, তুমি কেন বুঝতে পারছো না? এরা কেউ তোমার কথা শুনবে না, সবাই ভাবির মিষ্টি কথায় ভুলে গেছে। আর আপা, তুই কি ভুলে গেছিস যে ভাবি তোর গায়ে হাত তুলছে? না আমি ভুলিনি, তবে ভুলে যাচ্ছি যে তুই একটা মেয়ে হয়ে তোরও সংসার হবে। তুই যতই বলিস 1000 জনকে বেঁচে একজনকে বিয়ে করবি, কিন্তু ভাগ্য বদলাতে পারবি না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? না, বোঝাচ্ছি, নিয়তি কাউকে ছাড় দেয় না আপা, সময় আছে, ভালো হয়ে যা। মৌমি আর হাফসা চলে গেল। হামিম মৌরিকে বলে, আপা তোকে কি বলে ধন্যবাদ দেবো, দরকার নেই ধন্যবাদের। শুধু নিজের স্ত্রী আর সন্তানদের খেয়াল রাখবি, মনে রাখবি একটা মেয়ে তোকে আবারও বিশ্বাস করছে, তাই তুই সে বিশ্বাস নষ্ট করবি না। যখন তোকে প্রয়োজন হবে হাজির হবি। না, হামিম সত্যি বদলে গেছে। কখনো কখনো মানুষ কোনো কারণ ছাড়াই বদলায়। হামিম যে বলেছে রুবি সেই কথা বুঝতে পারে যখন সে তার তৃতীয়বার মেয়ে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসে। পাড়ার সবাই দেখতে এসেছে। এর মধ্যে হামিমের চাচি শান্তা বেগম প্রথম আক্রমণ করে, কি গো মৌরির মা, এবারও মেয়ে? তোমাদের ভাগ্যটাই খারাপ। তোমার ছেলে এগুলো মেয়ের কেমনে বিয়ে দিবে? হামিমের মা সায় দিয়ে বলে, আমার কপাল নাইলে একটা নাতিও নাই, তার উপর ডাক্তার কইল বউ আর বাচ্চা আইব না।
হায় হায় কি বললে? আরে আমার বৌমারে দেখো 2টা ছেলে। মৌরি পাশ থেকে বলে, আপনি এক কাজ করেন চাচি, একটা মাইক আর একটা রিক্সা ভাড়া করেন। তারপর রিক্সায় বসে মাইকিং করেন, প্রিয় এলাকাবাসী, আমার 2 নাতি। হাফসার কোনো নাতি নেই, তার ছেলে 3 মেয়ে। শান্তা বেগম দাউ দাউ করে জ্বলে ওঠে। মৌরির মা আমায় ডেকে এনে অপমান করছে। মৌরি বড়দের সাথে কিরকম আচরণ করে দেয়। হাফসা ধমক দেয়। হামিম এবার মুখ করে, আপা ঠিক কথা কইছে আম্মা। তাদের ডাকা হয়েছে যাতে আমার বাচ্চা হবার আনন্দটা তারা ভাগ করে নেয়, কিন্তু তারা যে আমার বাচ্চা ছেলে না মেয়ে তা নিয়ে আলোচনা করছে। মৌমি বলে, ভাইয়া তুই চাচিকে এভাবে বলতে পারিস না, ওনারা সবাই তোর ভালোর জন্য বলছে। তোকে আমার ভালো দেখতে হবে না, তুই তোর কাজ কর। সারাদিন আমার বউকে কথা শোনাচ্ছিস আর চুগলিখোর করছিস, এগুলো করতে থাক। আমি চুগলিখোর? এত বড় অপমান! মৌরি বলে, এতদিন আমার ভাই মানুষ চিনতে পেরেছে। শান্তা বেগম টিটকারি করে, মৌরি মা, তোমার ছেলেকে তো তোমার বৌমা বশ করে ফেলেছে, নিজের ব্যবস্থা করো, কয়েকদিন পর তো ভাত দিবে না। সেদিন সবাই মুখ চুন করে বের হয়ে গেছিল অনেক বছর পর। হামরাকে পাত্রপক্ষ দেখে এসেছে। পাত্রের মা বলে, তোমরা 3 বোন, কোনো ভাই নেই? না, বাড়ি এমন বাড়িতে জেনে শুনে ছেলের বিয়ে দিব না। মৌরি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? সমস্যা হলো এই মেয়ের সাথে বিয়ে হলে তার পুত্র সন্তান হবে না, আমার বংশের বাতি জ্বলবে না, আমি নাতির মুখ দেখব কি করবে? আপনি কি সম্রাট আকবরের বংশধর? মানে মানে আমার ভাতিজির পছন্দ না হলে আমার কিছু বলার নেই, কিন্তু তাকে বিয়ে করলে ছেলে হবে না, এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তবে বলবো আমাদের ছেলে পছন্দ হয়নি, আপনারা আসতে পারেন। পাত্রপক্ষ চলে গেলে হামরা রুবিকে বলে, তোমরা আর এলেম আছে, না হলে এসব জোগাড় কই থেকে পারো? রুবি কিছু বলার আগে মৌরি বলে, একটা আমার ননদের জন্য জোগাড় করে দাও। 2বার ডিভোর্স হওয়ার পর এখন শুধু ভাইয়ের টাকায় শপিং করে আর আমাকে জ্বালায়। রুবি বলে, আপু ছেলে তো সব দিক থেকে ভালো, কিন্তু এমন মন মানসিকতা হবে ভাবতে পারিনি। আম্মু তুমি ছেলে দেখা বাদ দাও। মৌরি হামরাকে সবাইকে ধন্যবাদ দেয়। দেখ আমরা, তোর দোষ তোর। আরে আমি সেই আমলে আমি প্রেম করে বিয়ে করছি, আর এই যুগে মেয়ে কিনা তোরা 3 বোন অ্যারেঞ্জ ম্যারেজ করবি? তোর বড় বোন তাও বিয়ে করে সংসার করছে, আর তুই বিয়ে করবি বলছিস, কিন্তু ছোটটার সামনে তো বিয়ের নামটাই নেওয়া যায় না। হ্যাপির কথা বাদ দাও তো ফুপি, সে তো অন্য গ্রহের প্রাণী, সে বাবা মাকে ছেড়ে যাবে না। আর আম্মু তার কথায় তাল মেলায়, আমাদের 3 জনের মধ্যে তাকে আব্বু বেশি ভালোবাসে। আর তুমি শোনো, আমি কেন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই, কেন? আরে ফুপু, অ্যারেঞ্জ ম্যারেজ তো একটা আলাদা থ্রিল আছে, তুমি বুঝতে পারবে না। তুমি বললে তোমার জন্য দেখে দেখো, তোমার ননদ এত জ্বালাচ্ছে, আর ফুপা তো বুড়া হয়ে গেছে। তবে রে ফুপার সাথে দুষ্টামি। হামরার কথা শুনে হাফসা ছাড়া সবাই হাসতে থাকে। পরদিন বসার ঘরে মৌমি এসেছে। সে রুবির কাছে হাত জোর করে মাপ চেয়েছে, ভাবি আমাকে মাপ করে দাও, এসব আমার কর্মফল, আমার এখন কি হবে, কোথায় যাব? মৌমি এমন করছে কেন? কিছু হবে না, তোমার ভাইয়া আর দুলাভাই গেছে তোমার স্বামীর সাথে কথা বলতে। আসলে মৌমি ননদের ঝামেলা ছাড়া বিয়ে করছে, আর স্বামী বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু মৌমি 4 মেয়ে, কোনো ছেলে নেই। এতদিন সব ঠিক থাকলো, এখন তার স্বামী বলছে আবার বিয়ে করবে, কারণ তার ছেলে প্রয়োজন। হাফসা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। দরজায় কলিং বেল। দরজা খুলতে শান্তা বেগম দাঁড়িয়ে আছে তার ছেলের বউকে নিয়ে। শান্তা প্রায় দৌড়ে হাফসার কাছে এসে বলতে লাগলো, আমার 2 নাতি ইয়ারা ব্যবসায় ফেসে গেছে। তুমি তোমার বড় নাতির হানিরে একটু কইবা, সে তো ম্যাজিস্ট্রেট, যদি কিছু করতে পারে। হাফসা বেগম মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলে। রুবি ঠোঁটের কোণে শুধু এক চিলতে বাঁকা হাসি ফুটে। সেই হাসির মধ্যে লুকানো প্রশান্তি শুধু মৌরি বুঝতে পারে। সমাপ্তি। পুত্র সন্তান, ভাগ্যবতী বউ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।